আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। এর আগে অনেক সিরিজে দেখতাম বা সহ-অধিনায়কের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো না। এবার সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবার মতো সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো? এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। আমার প্রশ্ন দুইটা প্রশ্ন। প্রথমটা করি, আমরা কিছুদিন আগে ক্যাপ্টেনের মুখ থেকে শুনেছি উনি বাংলাদেশের মানুষকে অনুরোধ করেছেন যে এবার আশা খুব বেশি না করা হয়। তো আপনাদের জন্য একটা ফার্স্ট বিগ অ্যাসাইনমেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ টিম আপনারা ডিক্লেয়ার করলেন। এই দলটার কাছ থেকে আপনাদের আশাটা কি? আপনারা কতটুকু বা কত বড় আশা করছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যখন একটা মুভি দেখতে যাব, আমি যে হিরোকে মুভিটা দেখতে যাব, আমি তো নিশ্চিতভাবেই আশা করব যে উনি খুব ভালো অভিনয় করবেন, সেই জন্যই আমি দেখতে যাব। তো মানুষ যখন প্রত্যাশার জায়গা থেকে ভালো কিছু আশা করবে, আমি ক্যাপ্টেন বলবেন যে খুব বেশি আশা না করতে, এই জিনিসটা খুব সাংঘর্ষিক হয়ে যায়। দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার। আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরো অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে। সো দ্যাট সেই আলোকে হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে দিতে পারবেন, যে কোনো কিছুই হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায়, দেন সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে
যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরে ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। লিপু ভাই, বিপিএল এ ভালো করার পর সাইফুদ্দিনকে আপনারা নিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। তিনি কিছু ম্যাচে ভালো করেছেন, আবার কিছু ম্যাচে রান দিয়েছেন। তো তার জায়গায় আবার তানজিম হাসান সাকিবকে নিয়েছেন। ওটা আসলে কি বিবেচনা ছিল, যে কোন জায়গা থেকে আপনারা মনে করছেন যে সাইফুদ্দিনের থেকে তানজিম আপনাদের বেটার মনে হয়েছে? দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. ভাই, আমি তারিক। আমার যেটা প্রশ্ন হচ্ছে তাসকিনকে নিয়ে, তাসকিনের ব্যাপারে কিছু মানে ইনজুরি ছিল, এটার একটু আপডেট যদি একটু দিতেন, এবং ওয়ার্ল্ড কাপের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এটা কতটুকু আপনারা কনফার্ম? এটা হয়তো আরো ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে, সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পাঠায়। সাইফুদ্দিন এবং তানজিম সাকিব সম্পর্কে একটা সম্পর্ক প্রশ্ন একটু করতে চাই। আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে তারা দুজন অলমোস্ট ক্লোজ বাই ছিলেন, হয়তো আরো কিছু ফ্যাক্টর আপনারা দেখেন। আমরা পারফরমেন্সটা দেখি, বিপিএল এ তানজিম সাকিবের উইকেট ছিল 50, সেখানে 9 ম্যাচে 11টা উইকেট ছিল তানজিম সাকিবের। এই সিরিজেও সাইফুদ্দিনের 8টা উইকেট, 2 ম্যাচে 1 উইকেট হচ্ছে তানজিম সাকিবের। সেক্ষেত্রে পারফরমেন্সটা কিভাবে ক্লোজ বাই হয়, এবং আমরা তানজিম সাকিব যখন বোলিং করেছেন তখন দেখেছি লাইন লেন্থের উপর তার কন্ট্রোল কিছুটা কমই ছিল। মানে এক্ষেত্রে ইনজুরি কি কোনো কারণে একটু আপনাদের বেশি কনসার্ন এসেছে, যে সাইফুদ্দিনের কি ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু ছিল, নাকি মানে এক্স্যাক্টলি কোন জায়গাটার কারণে আপনারা তানজিম সাকিবকে একটু বেশি এগিয়ে রেখেছেন? তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি অ্যান্ড তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড, অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল, সেটা অনেক কম লক্ষিত হয়েছে। সেখানে আরো অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে, সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। না হলে আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। আই মিন, আপনি যে বললেন বিপিএল এর আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম, আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো, শুধু সাইফুদ্দিনের জায়গায় এখন
সাকিব চলে আসলো, তানজিম সাকিব চলে আসলো। জি, এবার আমার আসলে আপনি লাস্ট যে কথাটা বলেন সেটাই প্রশ্ন ছিল যে আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছে সেই এক্সাক্ট 15 জনই এখানে আছে, এর উত্তরটা তো আপনি দিলেনই যে একটা জায়গা চেঞ্জ হয়েছে। আর আপনার টিমের যে কম্পোজিশনটা কি সেম রয়েছে, মানে 15 এর আগে যে দলটা পাঠিয়েছিলেন 4 জন পেস বোলার 4 জন স্পিনার এইভাবেই কি দলটা করা হচ্ছে? এক্স্যাক্টলি সেম দল। এবং এখানে মেইনলি একটু ক্লিয়ার করে দিই আমি, মেইনলি তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট, মানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই, এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ। বাট আনফর্চুনেট তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগতেও পারে। বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই। ভাই যেহেতু দল একটা আলটিমেটলি দলের আপনি চান্সেস নিয়ে কথা বলবেন, কিন্তু দলের কম্পোজিশনটা নিয়ে যেটা মনে হচ্ছে পিচ স্টাডি থেকে শুরু করে সবকিছু যে আপনারা যেটা মিটিং করলেন, এটা কি আপনার কত কয়টা বাইরের সিরিজ পাচ্ছেন এই দলটার মধ্যে? বাইল্যাটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন, এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রথম পর্যায়ে তো আমাদের 3 জন প্রতিদ্বন্দ্বী, 4 জন প্রতিদ্বন্দ্বী, 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে, এবং 2টো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষের আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে। নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে। তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা, দলে তাকে অন্তর্ভুক্তি করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের। আমার প্রশ্ন হলো যে আপনারা এই দল গঠনের সময় মানে কি চিন্তাটা করেছিলেন বা অনুষঙ্গটা কি কি এসেছিল মানে দল গঠনের জন্য, যে একজন ক্রিকেটার স্পটে থাকবেন, একজন ক্রিকেটার অভিজ্ঞ, অথবা দলের যে ভারসাম্য রক্ষা করার বিষয়টা, মানে দল গঠনের ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি ছিল? বেসিক্যালি যদি জান তাহলে ওপেনিং আমাদের যেন 3 জন ওপেনার থাকে, মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা 5 জন সলিড ব্যাটার কাম উইকেট কিপারের প্রফেশন যেন থাকে, সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা সিমিং বোলার জন্য 4টা চিন্তা করেছি, তারপরে আমরা 3টা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার। 4th স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই 4th স্পিনার আমরা কেন যাব, এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নটা কত, ডানহাতি বামহাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি। এবং ওই মাঠে যদি ইনশাল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি, ওই মাঠেই আমাদেরকে আরও 2টো ম্যাচ খেলতে হবে। তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে, স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে, তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয়, কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন, বলে পারফর্ম করতে না পারেন, সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা ব্যাকআপ থাকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাকআপ থাকে এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে। বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে, সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে। আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রিলি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফট আর্ম স্পিনার আছে কিনা, তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে, এখানেও খুব বেশি বিকল্প ছিল না। আপনি জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না, নাসুম ইসলামের এসছে, বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে, তো তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে আমাদের লিস্টে। এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি, হোমওয়ার্ক করেছি, এবং সেখান থেকে আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম। এবং আপনি আমাদের এই 2টো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম
এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, এটা কিন্তু বাস্তব সত্য। এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পার্মানেন্ট আমরা বলি, ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সমহিমা। লিটনের সিলেকশন যেটা এই বছর হোয়াইট বলে সেরকম রান করেনি, শ্রীলঙ্কার সাথে থার্ড ওডিআর আগে তত করেছে এবং এই সিরিজে সেরকম কমপ্লিট করানোর পরে সে লাস্ট দিনে ম্যাচ খেলবে। তো তার কোনো অল্টারনেটিভ ছিল না বলে কি তাকে প্রাধান্য দিতে হলো? এক, আর দুই হচ্ছে যে আপনার টিমে দুজন খুব এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে, রিয়াদ আর শাকিব। অবশ্যই শাকিব ইজ প্লেইং সবকটা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তো তাদের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট থাকবে এই ফর্মের সিচুয়েশন? দেখেন, লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল। আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্য। আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য কেউ ক্ষেত্রে হলে হয়তো আরো ভিন্ন নাম আসতো। এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি, বল সিলেকশনের ক্ষেত্রে, শর্ট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছি। একটা প্রশ্ন ছিল যে তানজিম সাকিব এবং সাইফুদ্দিন ইস্যুতে আপনি বলছিলেন যে আসলে সাইফুদ্দিন প্রপার ইয়র্কার গুলো করতে পারছিল না, বিবেচনার ক্ষেত্রে এটা শেষ মুহূর্তে কাজে এসেছে বা আপনাদের মাথায় ছিল, এবং তানজিম সাকিবের থেকে সাইফুদ্দিন 7 উইকেট বেশি পেল, যেহেতু প্রপারলি পার্টিকুলার সিচুয়েশনে আসলে সে ডেলিভার করতে পারেনি, সেটাই রিজন হয়েছে। তো একই প্রশ্ন যদি আমি মাথায় নিই, তানজিম সাকিব ওই সিচুয়েশনে ইয়র্কার করা বা ওই সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কোথাও সফল হয়েছে যে দুইটা ম্যাচ খেলেছে? এক, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নিয়েছেন, কিন্তু তানজিম সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ইয়র্কার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে। আবির হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি। তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে, এটা কি ঠিকঠাক? রাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন টানা যায় না। এক, স্পেশালি টি20 ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিং এ আসছে। চিটগাং আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। এক, আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা মাত্র 2টা সিমারে খেলেছি। 2টা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে 4 ওভার পুরোপুরি বল করতেই হবে। তো সেই জায়গাতে 4 ওভার বল করা, সেখানে 1-2 ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্স এ লট, বাট খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার, আই থিঙ্ক হি শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। তো
ডেফিনেটলি ইউ উইল ওয়ার্ক হার্ড, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে। আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল, আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন যে এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য, তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম, বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাব, সেই জন্যই আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য, যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই, আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি। দিবু ভাই, জি, তাসকিনের প্রসঙ্গে আবার একটু ফিরি, যেটা বানি কোশ্চেন হলো যে একটা ক্রিকেটার ইনজুরিতে যে কোনো সময় হতেই পারে, বাট তাসকিনের তো হিস্ট্রি আছে ইনজুরির এবং তার অনেক ছোট্ট রোল পেয়েছে। তো সেই ক্ষেত্রে টানা 4টি ম্যাচ, মানে ওয়ার্ল্ড কাপের আগে জিম্বাবুয়ের মতো একটা সিরিজে টানা 4টি ম্যাচ আগে খেলানো কতটা জরুরি? অবভিয়াসলি আপনার 11 সিলেকশনে আপনাদের সেই হয়তো দায়টা নেই, বাট আপনাদের দিক থেকে সাজেশন ছিল কিনা এবং বিং দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন প্যানেল, আপনি পার্সোনালি কি মনে করেন? না, এখন দেখেন একটা জিনিস ঘটার পরে কিন্তু মনে হয় আমরা নিজেও কিন্তু আক্ষেপ করেছি যে আসলে হয়তো অ্যাভয়েড করা যেত, মানে তো আসলে অনেস্টলি আমাদের তরফ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কোনো সাজেশন দিইনি। আমরা শরীফুলের ব্যাপারে তার সঙ্গে কথা বলে তাকে বিদ্রোহ করে নিয়েছিলাম, বাট 4th ম্যাচের আগে আমার ফার্স্ট লেভেল নিয়ে সেই ব্যাপারে কোনো আসলে টিম ম্যানেজমেন্টকে আমার দোষ দেওয়া ঠিক হবে না। এক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু তাদেরকে বলিনি। দ্যাট ইজ কারেক্ট, বাট ইজ ভেরি আনফর্চুনেট যে জিনিসটা হয়ে গেল। হয়তো অ্যাভয়েড করা যেত, সবই ভাগ্যের লিখন। Okay, so many people. দুবাই আমরা বিশ্বকাপে যাই, বিশ্বকাপ থেকে ফিরি এবং আমাদের পারফরমেন্স কম্পেয়ার করি যে আমরা গত বছরের চেয়ে গত বিশ্বকাপের চেয়ে বিশ্বকাপে বেটার করেছি। লাস্ট বিশ্বকাপে এটা খুব জোরে সোরে বলা হয়েছে, দুটা ম্যাচ জিতেছে। এবার আপনাদের প্রত্যাশা কি? সিলেকশন প্যানেলের তিনজনই রয়েছেন, আপনার বেস্ট সিলেক্ট করেছেন, আপনারা আসলে এই বিশ্বকাপ থেকে কি আশা করেন? দুটো ম্যাচ জিততে বা সেকেন্ড রাউন্ডে খেলবে, কি আপনাদের প্রত্যাশা? এটা যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন, সেই ইখতিয়ার তাদের। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল, তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে। এটাকে দুটো ভেঙে ভেঙে দেখতে হবে। প্রাথমিক রাউন্ডের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে, যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগের থেকেই খেলে বসে থাকবো, তারা প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব, বাট বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে। সো দুটো দলই চাপের মধ্যে থাকবে এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট 3টা ম্যাচের থেকে আরো 2টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না, বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি, তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন, বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে, সেই ফর্মের কথা আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। এছাড়া এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে আমি সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স, যদি আপনি ক্যালকুলেটিভ চান্সের কথা যদি বলেন, ইটস লেস। লিপু ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা তো অবশ্যই কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে দলটা আপনারা ঠিক করেছিলেন, তো সাইফুদ্দিনকে যে বাদ দেওয়া হলো তা ধরে রাখা হয়নি। এই ক্ষেত্রে আসলে যদি নির্দিষ্ট করে বলতেন যে এই সিদ্ধান্তটা কি সম্পূর্ণ আপনাদের ছিল কিনা, মানে নির্বাচন প্যানেলের ছিল কিনা, আর আমাদের যে কোচ আছে নাদিরুল সিংহে, উনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ দলে চেয়েছিলেন কিনা? দেখেন, আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটাগংয়ে গিয়েছি খেলার, সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে,
সেখান থেকে আসার সময় উই হ্যাড এ লং মিটিং, ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল, এবং জাস্ট 30 তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি। আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম, তখন তো তিনি সুস্থ ছিলেন না। বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ এন্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল, তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ 2টা টি-20 খেলার। সে কারণেই কিন্তু আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে একদম ওই দিনে যা অবস্থা, যা ফিটনেস, সেটার উপরে দল ঘোষণা করা, আর একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন, কিংবা ইফ আদার থিং রিমেন সেম, তাহলে আমি কি করতাম এই খেলাগুলো যদি সব আমাদের দলে থাকতো। তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেম, আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন, সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি। এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি। দেখেন, আমাদের কিন্তু 5 জনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয়, সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক। ভাই, Yes, পারমিশন, আমি রাজ ভাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। অফ কোর্স, ঠিক। একসাথে দুটো প্রশ্ন আপনি মনে করতে পারেন। সেটা হচ্ছে তিনটা প্লেয়ার, তিনটা স্পিনার। আমাদের মিস হচ্ছে বাংলাদেশ স্কোয়াডে 4 জন স্পিনার আপনারা নিয়েছেন। ব্যাকআপ হিসেবে করলে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে। আপনার ওয়েস্ট ইন্ডিজে খেলার এক্সপেরিয়েন্স অন্যান্য দলগুলোতে আমরা দেখেছি, অন্যান্য বিশ্বকাপ ইভেন্ট যেগুলো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে হচ্ছে, সেইগুলো বেশি স্পিনার সবাই অ্যাকোমোডেট করেছে। এটা বাংলাদেশের স্ট্রেংথের একটা বড় অংশ হবে কিনা আপনার ওয়েস্ট ইন্ডিজের এক্সপেরিয়েন্সে? স্পিনার একটা বড় রোল প্লে করবে, এবং একই সঙ্গে আপনাদের স্কোয়াডের ফিফ সিমার যদি আমরা ধরি দেন সৌম্য সরকার, সৌম্যর এই ইনভিটেশনটা আপনাদের নির্বাচক প্যানেলকে এক্সটেন্ড টু মাইলেজ দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে স্পিনার একটু এক্সট্রা পায়। আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয়। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটে, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। যে কারণে আসলে সবার আলোচনার সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আরেকটা লেফট হ্যান্ড স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। আর সৌম্য সরকার দেখেন, স্পেশালি টি-20তে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে, বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেকদিন 5টা করে বোলার নিয়ে খেললে আপনি দেখবেন 50% ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে 2 ওভার। তো সেখানে সৌম্য যে আছে আমাদের, ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে, তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে। ও যদি 2-3টা ওভার, কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে 3 ওভারও করে দিতে পারে, 4 ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে, যেহেতু ওখানে গ্রিপ করার চান্স আছে, ওয়েদার গরম থাকে। লিপু ভাই অলরাউন্ডারে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, লিটন সৌম্য লিটন শান্ত তারা বিশ্বকাপের আগেই আসলে ফর্মের বাইরে, আমাদের দলের সেরা 2 জন ব্যাটার। আগের বিশ্বকাপটা যদি কম্পেয়ার করি ওয়ানডে বিশ্বকাপ, তারাও সেই বিশ্বকাপের আগে ফর্ম হারিয়েছেন। তারা এই মানে বাংলাদেশ দলের যারা সেরা ব্যাটার থাকেন তারা কেন এই বিশ্বকাপের আগেই ফর্মে হারান? এটা কি তারা আসলে বড় মঞ্চে ওই চাপটা নিতে পারেন না? আমার মনে হয় কোনো ব্যাটসম্যান, বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবুয়ে দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে, আই ডোন্ট এগ্রি অন ইট। আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট শিওর, ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। তো সেখানে আপনার
একজন যদি না না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল। ওই তাসকিনের বিষয়টা আমার আসতে পারছি একটু যে তাসকিন আপনার টিম ম্যানেজমেন্ট, আপনি এখন টিম ম্যানেজমেন্টের অংশ, তো টিম ম্যানেজমেন্ট থেকে বারবার বলা হয় যে আসলে পেসারদের বিশেষ করে মুস্তাফিজ তাসকিনকে একটু বিশ্রাম দিয়ে খেলানো হবে। মুস্তাফিজ আইপিএল থেকে আসলে তাকে 3 ম্যাচ বিশ্রামে দেওয়া হয়েছে। তাসকিন ঢাকা লিগের ম্যাচ খেললেন টানা, এরপরে তাকে 4টা ম্যাচ খেলানো হবে। আসলে আপনাদের প্ল্যান কি ছিল যে জিম্বাবুয়ের সঙ্গে জিততেই হবে এই ধরনের প্ল্যান, নাকি বিশ্বকাপে যে তাকে রাখতেই হবে তাসকিনকে এই ধরনের কোনো? দেখেন, ম্যাচ খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস, আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে জেতার জন্যই মানুষ খেলে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি 4টার বেশি আমরা যেন খেলাতে না হয়, যদিও 2-3 জন খেলোয়াড় খেলেছে, নতুন আমাদের ওপেনার তামিম খেলেছে, ক্যাপ্টেন হিমসেলফ প্লেড অ্যান্ড তহিদ হৃদয়, এই 3 জনই বোধ হয় 5টা করে ম্যাচ খেলেছে। এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম 4টার মধ্যে রাখার জন্য, যেন সবাই 4টার মধ্যে ঘুরে ফিরে খেলে। এবং আনফর্চুনেটলি তাসকিনের লাস্ট ম্যাচ খেলার কথা না, মানে এই 4টা ইন এ রো নিয়ে নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল। লাস্ট ম্যাচটাতে প্রায় 144-6 বল করছিল। ওই সময় অনেকে খেলতেও চায়, যে শরীফুলের ব্যাপারটা যেন সেও বলেছিল যে একটা ছুটি চাই, আমরাও দেখেছিলাম। তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরো অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাতিল দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর হবে, সেটা যেন আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে। ইট ইজ ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এটা এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরো সতর্ক হওয়ার চেষ্টা করব। অলমোস্ট সবগুলো কোয়েশ্চেন হয়ে গেছে। আমার একটা জানার বিষয় ছিল যে প্রত্যেকটা দল ঘোষণার আগে মোটামুটি একটা লম্বা ডিসকাশন হয় কোনো একটা পার্টিকুলার জায়গায় বা চ্যালেঞ্জ করতে হয় নির্বাচকদের। মানে এবারের দল ঘোষণায় আপনাদের সবচেয়ে চ্যালেঞ্জিং মানে জায়গাটা কোন জায়গাটা ছিল, সেটা নিয়ে অনেক বেশি লম্বা ডিসকাশন করতে হয়েছিল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওপেনিং স্লটে লিটনকে নিয়ে বা ওই যে টপ অর্ডারে একটু অস্বস্তি নিয়ে আসলে দলটা ঘোষণা করতে হয়েছে। দেখেন, অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যান দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। তো আমরা সেই জায়গাটাতে যাইনি। আর আপনার সেকেন্ড কি ছিল চ্যালেঞ্জিং ডিসকাশনের যে ইস্যুটা, সেটা বলে না, অনেক প্রতিটা জায়গাতেই ডিসকাশন হয় কার কি রোল হবে। আমরা 6 ব্যাটার হলে কি দাঁড়াবে টিমের ফরমেশনটা, 7 ব্যাটার হলে কি দাঁড়াবে, সেটা একটা পয়েন্ট থাকে। তবে আমাদের 30 তারিখে ডিসকাশনটা অনেক কম ছিল কম্পারেটিভলি, বরঞ্চ এই দলটা দেওয়ার আগে ডিসকাশনের যে ব্যাপারটা আসছিল যে আমাদের বেশ কিছু খেলোয়াড় হয়তো ঠিক আকাঙ্ক্ষিত ফর্মে তারা ছিলেন না, সেটাই হয়তো আমাদের কিছু আলোচনার মধ্যে এসেছিল। বাট আমরা মোটামুটি এছাড়া আমার মনে হয় না তেমন কোনো আমাদের সমস্যা পড়তে হয়েছে। আমাদের হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নিয়ে, যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে, সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার 2 মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো, তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। আমরা 2-1জনকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা হয়তো তাদেরকে খেলাইনি, পারভেজ ইমন ইজ ওয়ান অফ দেম। বাট ভবিষ্যতে নিশ্চয়ই তার দিকে আমাদের চোখ থাকবে, নজর থাকবে। তাকে যে 3টা ম্যাচ খেলাইনি এর মানে এই নয়, তাকে এই প্রিপারেশন স্টেজে তিনি দলের সঙ্গে ছিলেন এবং তিনি সেখান থেকে কিছু শিখতে পেরেছেন এবং তার অ্যাগ্রেসিভ ব্যাটিং করার অ্যাটিটিউডের কারণে ডেফিনেটলি টি20তে তিনি আমাদের নজরে থাকবেন। এরকম ভবিষ্যতে টাইগার্সদের একটা ক্যাম্প হবে, এইচপির একটা ক্যাম্প হবে। আমরা চেষ্টা করবো আগামীতে আরো কিছু খেলোয়াড় পর্যায়ক্রমে তুলে নিয়ে আসার জন্য। অ্যান্ড ইন কোর্স অফ টাইম ডেফিনেটলি দে উইল কাম ইনটু দ্য ন্যাশনাল টিম। ওভারনাইট তো আর ইউজুয়ালি এরকম হয় না, আনলেস সামওয়ান ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট, যদি সেরকম কোনো কিছু আমরা মিরাকেলি পাই। নাহলে আমাদের একটা চেষ্টা থাকবে এই জিনিসটা করার জন্য, হুএভার কামস এন্ড সিটস হিয়ার তাদের হাতে কিছু অপশনস দেওয়ার জন্য।
আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে। আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না, যে এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তারা, সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলে, আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ। I am open to take advice as well. Thank you very much.